কলকাতায় সড়ক দুর্ঘটনা কমানোর জন্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং মন্ত্রী ফিরহাদ হাকিম এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন চালু থাকলেও দুর্ঘটনা কমাতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাস মালিকদের ড্রাইভারদের সচেতন করার পাশাপাশি রেষারেষি বন্ধ করতে নতুন গাইডলাইন আসবে। একই রুটে একাধিক বাস চলার অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বন্ধ করতে কঠোর পদক্ষেপের ঘোষণা। এছাড়াও স্কুল ট্রাফিক শিক্ষা ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। যে শিশুটা রিসেন্টলি মারা গেছে সেই ব্যাপারে অত্যন্ত দুঃখিত এবং উনি বারবার ওখান থেকে করেছিল। স্নেহাসকে সেই দিনই ফোন করে বলেছে এটা ইমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট করো। সেই বেসিসে আজকে মুখ্যমন্ত্রীর আদেশে আমি স্নেহাশিস চক্রবর্তী, আমার ট্রান্সপোর্ট মিনিস্টার, আমাদের ডিজি, আমাদের সিপি কলকাতা, সিপি বিধাননগর, এডিজি ট্রাফিক, আমাদের সৌমিত্র মোহন সাহেব, আমাদের সচিব এবং আরো সবাই ছিলাম আমরা, আরবানের সচিবও ছিল। আমরা একটা মিটিং করেছি। এই মিটিং এর ডিটেলস নিশ্চয়ই আপনাকে স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, কারণ ওকে আমি প্রেসের দায়িত্ব। এই মিটিং করা চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে দুবার ফোন করেছিল যে কি হয়েছে, কি হলো, সলিউশন কি। এখানে নিশ্চিতভাবে ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তাদের নিজেদের প্রচন্ডভাবে মুখ্যমন্ত্রীর আদেশে তারা এই কাজটা করবে। কয়েকটা সাজেশন যেটা আমি দিয়েছি সেটার মধ্যে একটা হচ্ছে যে বাস রেষারেষি করে আর কমিশন সিস্টেমের জন্য দৌড়ে। আমি স্নেহাশিসকে যেটা রিকোয়েস্ট করেছি, আমি আগে প্রাক্তন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম, যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করো যেটার মধ্যে কমিশন সিস্টেম থাকবে না। আমার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যে মানবে না তার পারমিট ক্যান্সেল হবে। কমিশন সিস্টেম থাকবে না। সেই রুটে ট্রাফিক মনিটরিং সিস্টেম আরেকটা থাকবে, যে সেই রুটে কোন সময় কত ট্রাফিক দরকার আছে, সেই বেসিসে 15 মিনিট অন্তর, 10 মিনিট অন্তর, আধ ঘন্টা অন্তর কত বাস ছাড়তে হবে, সেই অনুযায়ী বাসগুলো যাবে। বাসের সাথে কথা বলে টাইম লাগবে, কিন্তু একটা জিপিএস সিস্টেম করে দিয়ে, ওই ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেমে একটা জিপিএস সিস্টেম করে দিলে বাসের মুভমেন্ট কি হচ্ছে দেখা। সেকেন্ড হচ্ছে যে আমরা ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেম, যেটা রাজীব কুমারকে আমরা দায়িত্ব দিয়েছি, এটার মধ্যে আরো অনেকগুলো ইনপুট এর মধ্যে থাকবে। একটা ড্রাইভার, তার কোনটা করতে হবে কোনটা করতে হবে না, সেইটা রোজ ড্রাইভারটাকে দেখতেই হবে গাড়ি চালানোর আগে। না চালালে, আজকে দেখেনি, সেটা আমাদের সিস্টেম মনিটরিং সিস্টেমের মধ্যে হবে, এই নাম্বারের ভেহিকেল নিয়ে ঘুরছে, দেখেনি, তাহলে তার 10 দিন না দেখলে তার লাইসেন্সটা যদি কোনো রকমের সাসপেন্ড করে দেওয়া যায়। এটা একটা টেকনোলজি তৈরি করতে হবে। এক্ষুনি বললে ওকে কালকে বললে হবে না, কিন্তু এটা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা তৈরি করেছেন, যে জন্যে ড্রাস্টিক্যালি অন্য রাজ্য থেকে আমাদের সাফল্য পেয়েছি এবং অ্যাক্সিডেন্ট কমে গেছিল, সেটা হলো সেফ ড্রাইভ সেভ লাইফ। অন্তত মাসে একবার ট্রান্সপোর্ট এবং পুলিশ মিলিয়ে এই সেফ ড্রাইভ সেভ লাইফটা সারা রাজ্যে এবং কলকাতাতেও করতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকটা জায়গায় আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এর সাথে নেব, নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ স্কুল লেভেল, ওদের সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে স্কুল লেভেলে সেফ ড্রাইভ সেভ লাইফ বাচ্চাদের পড়ানো। যত্র বেরিয়ে চলে যাবে না, বাবা মার হাত ছেড়ে দৌড়ে চলে গেলে না, স্কুল বাসে ওঠার জন্য গেলে না, একটা সিস্টেম মতন এগুলো সব তৈরি করবেন ওরা, এক্সপার্টরা বসে। আর আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্কুলের সামনে রেলিং দিয়ে দেবো। এখন পুলিশ গার্ডরেল দেবে, আমরা রেল দিয়ে দেবো ওখানে, যাতে একটা জায়গা থেকে ছাড়ে, এবং একটা জায়গায় 2-3টে স্কুল থাকলে তাদের ছাড়ানোর টাইমটা আলাদা আলাদা হবে। একসাথে 5টা স্কুল আছে, আমি লরেটো ছেড়ে দিলাম, লামার্স ছেড়ে দিলাম, সব একসাথে ছেড়ে দিলাম, আর রাস্তার মধ্যে পুরো অরাজকতা হলো, হবে না।
আপনাকে কলকাতায় আমার এখানে স্কুল চালাতে গেলে স্কুলের টাইমিং গুলোকে সবাই মিলে ওই অঞ্চলটায় বসে ওই ওয়ার্ডে অঞ্চলে বসে আমার এক একটা টাইম 1 ঘন্টা ছাড়া ছাড়া করুন, কিন্তু ওখানে ক্লাসগুলোকে ওরম ভাবে করুন। আমার শ্রী শ্রী একাডেমি, আবার ওখানে একটা স্কুল, ওখানে একটা স্কুল, 3টে স্কুল একসাথে ছুটি হচ্ছে, পুরো এলাকা জাম জট, বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে আছে, কষ্ট পাচ্ছে, গাড়ি নেই। এইটা থেকে মুক্তি হবে। এবং স্কুলের মধ্যে মেনলি সেফ ড্রাইভ সেভ লাইফ, যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা, যে এটা স্কুল লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি এটা ওকে সাজেশন দিয়েছি। মানে আমার সাজেশনটা বললাম, মূল ডিপার্টমেন্ট ও কথা বলেছে, ও আপনাদের করেছে, এবং আমরা জয়েন্টলি সবাই মিলে আছি, কারণ মুখ্যমন্ত্রী চাইছেন যে এটা বন্ধ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পরিবারটা কোনো ইয়ে পাবে, মানে ক্ষতিপূরণ কিছু? এটা বাংলায় স্ট্যান্ডার্ড, এটা নিয়ে প্রশ্ন করবেন না। মানবিক মুখ্যমন্ত্রী অ্যাক্সিডেন্ট হলে নিশ্চিতভাবে দাঁড়াবে, কিন্তু আমি প্রাণ দিতে পারবো না। সেই প্রাণটা দেওয়ার জন্য না যারা যেন আমাদের প্রাণ ছটফট করছে, সেটা হলো মেন। টাকা দিয়ে দিলাম সেটা কোনো পথসারথী, মানে পথদিশা চলো, এরকম বেশ কয়েকটা অ্যাপ ছিল, সেই অ্যাপস গুলো আগে রিভাইভ করতে বলেছি, সেইগুলো রিভাইভ করতে। ব্যবস্থা বন্ধ করতে এই বিষয়টা মানে আজকে নিয়ে মনে হচ্ছে 500তম মিটিং পুলিশের নিয়ে হলো। আমি আজকে মিটিংয়ে বলেছি, আমি প্রথম বক্তা ছিলাম, মনে হয় 500তম মিটিং, একই আলোচনা হচ্ছে। রেশারেশি নিয়ে যে ব্যবসা বিষয় এবং কমিশন নিয়ে যে বিষয়, ভারতবর্ষে কোনো রাজ্যে কমিশন নেই, কলকাতার কোনো জেলাতে কমিশন নেই, শুধু কলকাতা 2-24 হাওড়া ছাড়া। তাহলে কেন অন্য অন্য জায়গায় দুর্ঘটনা ঘটছে? মূল বক্তব্য হচ্ছে পরিকাঠামো নেই। আগে পরিকাঠামো তৈরি করতে হবে, পরিকাঠামো তৈরি করে তার ব্যবস্থা নিতে হবে। আজকেও মিটিংয়ে মাননীয় মন্ত্রীকে, মাননীয় মেয়রকে আমি এই কথাই বলেছি যে পরিকাঠামো তৈরি করুন। যে শহরে 6.5% রাস্তা, 7% রাস্তা, মানুষ ফুটপাথ দিয়ে চলতে পারে না, মানুষ রাস্তা দিয়ে চলে, তাহলে সেই শহরে কি হতে পারে? দৈনিক 14 লক্ষ গাড়ি চলে, 2 হুইলার থেকে 6 হুইলার। তাই এই পরিকাঠামো কোনো বাস সংগঠন করবে না প্রশাসন তৈরি করবে? আগে এই পরিকাঠামো তৈরি করতে হবে। এক সেকেন্ড, আমরা বলেছি যৌন শিক্ষা যদি পাঠ্যপুস্তক হতে পারে, হয় না ট্রাফিক ইজ দা পাঠ্যপুস্তক, এটাও পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে। একটা মা তার বাচ্চাকে নিয়ে কিভাবে চলবে দেখাতে হবে। কলকাতার শহরে বিভিন্ন রাস্তা দেখা যাচ্ছে এক একটা, যারা আজকের দিনে মহিলারাও স্কুটি চালাচ্ছে, 2-3 করে স্কুলে বাচ্চা নিয়ে উইদাউট হেলমেটে চলে যাচ্ছে। আমাকে অ্যাওয়ারনেস করতে হবে। দুর্ঘটনা হোক আমরা চাই না, দুর্ঘটনা কমাতে হবে। দুর্ঘটনা কমাতে গেলে যে যে বিষয়গুলো, এটা যদি আমরা প্রত্যেকে না মেনটেন করি, বাস পরিচালক, বাস ড্রাইভার এবং প্রশাসন প্রত্যেককে একত্রিতভাবে অ্যাওয়ারনেস করতে হবে, অ্যাওয়ারনেস আনতে হবে। ড্রাইভারদের মধ্যে শুধু ফাইন করে বা কিছু করে দুর্ঘটনা কমানো যাবে না। একটা ড্রাইভার যদি সে অফেন্স করে, তাকে কিন্তু ফাইন দিতে হচ্ছে না, সেই গাড়ির মালিককে দিতে হচ্ছে। আমরা প্রস্তাব দিচ্ছি, যে ড্রাইভার অফেন্স করবে সেই ড্রাইভারকে অন্তত তাকে বলা হোক, তার লাইসেন্স নিয়ে সপ্তাহে 4 দিন কি 5 দিন তুমি যেমন স্টিয়ারিং এ বসে থাকো, আর যখন তুমি রাস্তায় ট্রাফিক পুলিশের সঙ্গে দাঁড়িয়ে থেকে কাজ করো, দেখো মানুষ কিভাবে যাচ্ছে আর অন্য গাড়ি কিভাবে চালাচ্ছে। দিস ইজ দ্য অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের পদ্ধতি পরিবর্তন তৈরি করতে হবে। সরকার যদি এই অ্যাওয়ারনেসের পদ্ধতি পরিবর্তন করতে পারে, অবশ্যই ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে আমরা এই মুহূর্তে দুর্ঘটনায় অনেক কমে আছি, আরো কমে যেতে পারবো। অবশ্যই রেশারেশি ইজ দ্য আনহেলদি কম্পিটিশন। একটা রাস্তা দিয়ে কত প্যাসেঞ্জার আছেন, কত গাড়ি চলবে, এরা নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে অ্যাজ পার মোটর ভেহিকলস অ্যাক্ট, বিভিন্ন আরটিও কে। এই আরটিও কে দেখতে হবে সেই রাস্তা দিয়ে দৈনিক কত যাত্রী যাচ্ছে এবং সেই যাত্রীগুলো কতগুলো বাস হলে তার সুবিধা হবে। সেই থেকে আনহেলদি কম্পিটিশন বন্ধ করতে হবে। মানে একই রাস্তা দিয়ে অন্তত 20খানা গাড়ি দিয়ে দিলাম, 20টা রুট দিয়ে দিলাম, আনহেলদি কম্পিটিশন। এই আনহেলদি কম্পিটিশন তুমি বন্ধ করতে পারছো না। একটা লিডার, যে কোনো রাজনৈতিক দল লিডার বলছে, আরে আমার এখান থেকে রুট তৈরি করে দাও, কালকে নতুন রুট করতে পড়ে গেল। দেখতে হবে সেই কেন্দ্রে সে যে গাড়িটা যাচ্ছে, যে সেই প্যারালালে আর কতগুলো রুট আছে, গভর্নমেন্টকে দেখতে হবে। কমিশন কোথায়, এটা আজকে গভর্নমেন্ট থেকে বারবারই বলছে, এটা তুলে দেওয়ার ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি এবং এটা সিদ্ধান্ত মানতেই হবে যে কমিশন গভর্নমেন্ট গাইডলাইন দিক, মানারও তো এই মুহূর্তে সম্ভবপর না।
বা মানবো না এরাও বলছি না। আমরা যা গভর্নমেন্টের সঠিক গাইডলাইন, গভর্নমেন্ট আজ পর্যন্ত সেই গাইডলাইন দিতে পারেনি। আর গভর্নমেন্ট গাইডলাইন দিক, আমরা যারা সংগঠন করছি অবশ্যই আমরা দুর্ঘটনা কমানোর জন্য এটা যদি সঠিক ওয়ে হয়, সঠিক রাস্তা হয়, অবশ্যই আমরা এই দিকে এগোবো। মানে আপনাদের ব্যবসায়িক দিক থেকে আপনারা কি ড্রাইভার কন্ট্রাক্টরদের স্যালারি সিস্টেম চালু করতে পারবেন না? আপনাদের কমিশন প্রক্রিয়া ড্রাইভার কন্ট্রাক্টর কিন্তু আমাদের না, হচ্ছে শ্রমিক ইউনিয়নের, সবটাই বহন করতে হয় আমাদের। এইবারে স্যালারি হবে কি কমিশন থাকবে সেটা হচ্ছে নির্ধারিত চিন্তা ভাবনা করতে হবে টোটাল অ্যাওয়ারনেসের ওপরে। এবং শুধু স্যালারি করলেই যে অ্যাক্সিডেন্ট কমে যাবে তা না, ট্রাফিক রুলসের ওপরে কিছু আমাদের থেকেও প্রস্তাব আজকে গেছে, সেগুলোকে সরকার যদি বিবেচনা আবার বসবে খুব তাড়াতাড়ি, রাজীব কুমার বলেছেন, এবং বসলে পরে যদি ঠিকঠাক মতো হয় তখন নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করবো যে কোন পথে এগোনো যায়। আপনাদের প্রস্তাবগুলো কি? এবং বেআইনি গাড়ি রাস্তা থেকে তুলতে হবে, প্রচুর পরিমাণে বেআইনি বাস আছে। আপনারা যে প্রস্তাব দিয়েছেন আমরা বলেছি তো বেআইনি বাস তুলতে হবে, ট্রাফিক সিগন্যাল ঠিকঠাক মতন, গ্রিন সিগন্যালে, গ্রিন লাইনে, গ্রিন সিগন্যালে দেখবেন টাইমার নেই, হলো যখন আসে 2 সেকেন্ড, একটা 7 পয়েন্ট কিংবা 5 পয়েন্টের শ্যামবাজার কিংবা পাকসার কাছে 2 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু ঘুরে যেতে পারবেন না, এটা সম্ভব না। রেড সিগন্যালে টাইমার আছে, গ্রিন সিগন্যালে টাইমার আনতে হবে। এডুকেশনে আমরা বলেছি যে ট্রাফিক রুলস আনতে হবে, বেশ কিছু প্রস্তাব আমরা দিয়েছি। তারপরে যদি ঠিকঠাক মতন সরকার পরিচালনা করে, আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ডিসি ট্রাফিক, আগে আমাদের মাসে একটা করে মিটিং হতো ডিসি ট্রাফিকের, আজকে 4-5 বছর ধরে কোনো মিটিং হচ্ছে না। আমরা প্রস্তাব দিয়েছি, আবার ওটাকে আমরা অনেকবার বলেছি কিন্তু চালু করছিল না। সেই সবগুলো আসলে পরে হয়তো আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো। সেফ ড্রাইভ মুখ্যমন্ত্রীর যে কথা, সেটা অনেকদিন যাবৎ প্রশাসনও ভুলে গেছে, সেটাকে আবার অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে, তার মধ্যে থেকেই হয়তো আমরা আবার ফিরে আসতে পারবো। কমিশন কোথায়? এটা কি মানে আপনারা পজিটিভ বলতে পারবেন যে হ্যাঁ তুলে দেওয়া হবে অথবা তুলে দেওয়া হবে? গাইডলাইন, সরকার কমিশন কোথা তুলতে গেলে যে গাইডলাইন দরকার, এবং তাতে মেরিট আর ডিমেরিট কি হতে পারে তার গাইডলাইন সরকারকে দিতে হবে। বিকজ আমার গাড়িতে বা আমার স্মার্ট কার্ডে শুধু তখন 19 নামটা আছে, বাট আমার গাড়িটা পরিচালনা করে ইউনিয়ন। কালকে সকালে কোন ড্রাইভার বা কোন কন্ডাক্টর গাড়িতে ডিউটি করবে, ইট শুড বি ডিপেন্ড ইউনিয়ন, এবং ইউনিয়ন একটা শাসক দলের চালিত, এবং সেই ইউনিয়নকে ঠিক করতে হবে, সরকারকে ইউনিয়নের সাথে বসতে হবে, তার শ্রমিক কতটুকু এটা মেনে নেবে, এই পরিস্থিতিতে এই পরিবেশে কতটুকু মানবে, এবং তাতে মেরিট এবং ডিমেরিট কি হতে পারে এটা সরকার গাইডলাইন তৈরি করুক, এটা বলি চাচ্ছি আমরা। মুখ্যমন্ত্রী দুবার ফোন করেছিলেন এই বৈঠকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো বার্তা কি আপনারা পেয়েছেন বা আপনারা কোনো মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে পেরেছেন? আমরা মুখ্যমন্ত্রী তরফে এখনো পর্যন্ত কোনো বার্তা পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নেন, এই পদক্ষেপে সার্বিকভাবে আমরা সেখানটায় সহযোগিতা করার চেষ্টা করি, এবং আমরা চাইবো মুখ্যমন্ত্রী উনি পরিবহনকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যে পদ্ধতিগুলো আজকে প্রস্তাব দিয়েছি, বলেছি আমরা যে আমরা এই ধরনের মিটিং 500 হয়ে গেছে, প্রস্তাবটা নেওয়া হয় কিন্তু প্রস্তাবটা ইমপ্লিমেন্ট করা হয় না। যাতে এই প্রস্তাবগুলো ইমপ্লিমেন্ট করা হয় তাতে সরকার সক্রিয় হোক, সক্রিয়। শুধু মানুষের কাছে আমরা বলে দিলাম এরা করতে পারছি না, আর দুর্ঘটনা ঘটলেই বাস মালিক বা বাস ঘাতক এটা শুনতে হবে রাজিরা। তপনদা, আজকে আপনার মন্ত্রীকে আমরাই আলাদাভাবে জিজ্ঞেস করেছিলাম যে এই যে দুর্ঘটনা তো ঘটছে এবং বারবার আপনারা দাবি করছেন বাসের বা পরিবহনের ভাড়া বাড়ানোর ক্ষেত্রে, অথচ পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে, আপনারাই বা মালিকরাই বা চালাবেন কি করে তা নিয়ে বারবার এই নিয়ে আপনারাও দাবি জানিয়েছেন। উনি একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন, উনি বলেছেন যে এগুলো অজুহাত, পেট্রোল ডিজেলের দাম বাড়বে, ওনারা ভাড়া বাড়ানোর কথা বলবেন, কিন্তু যাই হোক না কেন দোষ চালকের কোন রকম ভুল হলে এবার সরাসরি একেবারে সর্বোচ্চ ব্যবস্থা বলা যায়, মানে এরকম একেবারে রেশারেশি কোনোভাবে কম্প্রোমাইজ আইনগতভাবে যা পদ্ধতি আছে নিশ্চয়ই সরকার দিকে যাবে। ভাড়ার বিষয় যখন উত্থাপন হয়েছে, লাস্ট 7 বছর এই রাজ্যে ফেয়ার ইনক্রিজ হয় না। লাস্ট ফেয়ার ইনক্রিজ হয়েছে 2018 সেপ্টেম্বর, 2024 সেপ্টেম্বর অতিবাহিত হয়ে চলে গেল 7 বছর, কারণ গাড়িটা জলে চলবে না,
শেয়ার মার্কেটের মতন প্রতিদিন কেন্দ্রীয় সরকার ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে, ইন্স্যুরেন্স, ট্যাক্স, পুলিশের 100 টাকা থেকে আজকে 500 টাকা পার ডে। প্রতিটা মোবাইলে প্রত্যেকটা দেখবেন 500 টাকা করে ফাইন দিতে হচ্ছে, 700 টাকা ফাইন দিতে হচ্ছে। এটা গৌরী সেন নেই, রাজ্য সরকারের একটা গৌরী সেন আছে, বছরে সে 14,000 কোটি টাকা সে ভর্তুকি দিতে পারে। কারণ গভর্নমেন্টকে ভাবতে হবে, পরিবহনটা হচ্ছে যে কোনো সরকারের মুখ। তাকে যদি পরিবেশ তাকে দিয়ে স্বচ্ছভাবে এবং মানুষের পরিষেবা দিতে হয়, এবং যদি আমরা বেঁচে থাকতে হয় এবং তার সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন দপ্তরকে সক্রিয় হতে হবে। তা জানতে হবে যে ভারতবর্ষে কৃষির পরে সবচেয়ে বেশি মানুষ কিন্তু পরিবহনে কাজ করে, এবং এই শিল্পটা কিন্তু আস্তে আস্তে কমাই চলে গেছে। আশা করব সার্বিক বিষয়টা, আমরা আজকেও বলেছি, মেয়র ছিলেন, পরিবহন মন্ত্রী ছিলেন, পুলিশের উচ্চপদস্থ ছিল, যে আমরা ভাবুন গাইডলাইন দিন আমাদেরকে, আমরা সেই গাইডলাইন যদি ঠিক হয় আমরা মেনে নেবো। পরিকাঠামো দ্বারা কোনোভাবে সম্ভব নয়। না না না, পরিকাঠামো মেন, আগে পরিকাঠামো তৈরি হোক, পরিকাঠামো না তৈরি করে ইমপ্লিমেন্ট না হোক, এটা আমার দাবি। তপন বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল। প্রদীপ নারায়ণ বোস, ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। থ্যাংক ইউ। মিটিংটা এটাই হলো যে দেখুন, যেভাবে দেশের জনসংখ্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে এবং গাড়ির সংখ্যা বাড়ছে, রাস্তাঘাট কলকাতার মতো কিছু শহরে তো রাস্তা চওড়া হওয়ার জায়গা নেই। এখন এর ফলে স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষ জুড়ে প্রতিনিয়ত একটা অ্যাক্সিডেন্ট হয়, প্রায় 500 বোধহয় পার ডে সারা ভারতবর্ষ দেখলে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ চালু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তার সেই সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে যেভাবে আমরা অ্যাওয়ারনেস তৈরি করেছি, তাতে এটাই যে কলকাতা শহরে অন্যান্য মেট্রোপলিটন সিটির তুলনায় অ্যাক্সিডেন্ট এবং তার জনিত মৃত্যু কিন্তু ভীষণ কম। মানে এবং ভারতবর্ষে আমাদের রাজ্যের থেকে প্রায় আরো 10টা বড় রাজ্য আছে যেখানে প্রচুর অ্যাক্সিডেন্ট এবং তার অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু অনেক বেশি। কিন্তু এতে আমরা সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই, কারণ একটি মৃত্যুও কিন্তু আমাদের কাম্য নয় এবং বেদনাদায়ক। এবং উল্টোডাঙায় যেভাবে একটি বাচ্চা মারা গেল বাসের রেষারেষিতে, তারপরেই বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজকের এই মিটিংটা হয়েছে। মিটিংটা হওয়ার একটাই কারণ যে যে কারণগুলোতে অ্যাক্সিডেন্ট হয় সেই কারণগুলোকে দূর করার জন্য সরকারি পদক্ষেপকে আরো কড়া করা। দ্বিতীয় হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে যে অ্যাওয়ারনেস তৈরি করার যে কর্মসূচি, সেটাকে আরো বিস্তৃত করা, এবং সঙ্গে সঙ্গে যারা রেষারেষি করে বাস চালান এবং জনবহুল রাস্তার মধ্যে দিয়ে বেপরোয়াভাবে বাস চালাচ্ছেন এবং তার কারণে যদি কোনো মৃত্যু হয়, তাহলে ড্রাইভারের বিরুদ্ধেও কিন্তু এবার কড়া অ্যাকশন নেওয়া হবে আইনত। তো এটা তো একটা অ্যাক্সিডেন্ট তো শুধু একজনের ড্রাইভারের জন্য শুধু হবে তা নয়, পথচারীর ভুল থাকতে পারে। মূলত বিষয়টা হচ্ছে যে দুর্ঘটনা কমানোর জন্য কতগুলো আইন কানুন নিয়ম নীতি আছে, বলবতই আছে, কিন্তু কিছু মানুষের প্রবণতা রয়েছে যে আমি আইনকে এড়িয়ে গিয়ে আমি আইন লঙ্ঘন করে চলবো। এটা মুষ্টিমেয় কিছু লোক, বেশিরভাগ মানুষই আইন মেনেই চলেন বলে সমাজ এত ভালো রয়েছে। এই যে আইন লঙ্ঘনকারী যারা আছে, যেমন হেলমেট পরে বাইক চালাতে হবে, অনেকে হেলমেট পরছেন না, এবং ধরুন যে এই যে র্যাশ ড্রাইভিং, ওভারটেকিং করা, এইগুলো সিগন্যাল ব্রেক করা, এইসবগুলো অনেকে করে থাকেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না, আমরা দেখি হাইওয়েতে অনেকে করে থাকেন। এইগুলোকে পুরোপুরি বন্ধ করতে পারলে তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটাও একদমই কমে যাবে। এখন আমাদের চেষ্টা হচ্ছে কমানো, তাই বেপরোয়া গাড়ি চালানো, র্যাশ ড্রাইভিং, এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন আসবে। এবং সেফ ড্রাইভ সেভ লাইফকে আরো বিস্তৃতভাবে সারা রাজ্য জুড়ে, এক হচ্ছে ট্রাফিক পুলিশ এই সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বিভিন্ন কর্মসূচি করেন, তেমনি পরিবহন দপ্তরও এবার প্যারালালি নিয়মিতভাবে এই অ্যাওয়ারনেসের কাজটা করে চলবে। এবং আমাদের ব্লক স্তর পর্যন্ত সেফ ড্রাইভ সেভ লাইফের কমিটি আছে, এবং সেই কমিটি যে মিটিং করেছে এখন পর্যন্ত আমরা ভারতবর্ষের মধ্যে 2য় স্থানে আছি। সেটা আরো আমরা 1 নম্বর স্থানেই চলে যাব, যে এর মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে যারা বাস মালিক আছে তাদের
সচেতন থাকতে হবে তার ড্রাইভার ঠিক মতো গাড়ি চালাচ্ছে কিনা, নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে কিনা। যে অ্যাসোসিয়েশন গুলো এসেছে তাদেরও বলা হয়েছে আপনার অ্যাসোসিয়েশনের যারা মেম্বার, গাড়ির মালিক, তাদের নিয়ে বসা, ড্রাইভারদের নিয়ে বসে তাদের হেলথ পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং কিভাবে গাড়ি চালালে নিরাপদে গাড়ি চালানো যাবে সেগুলো তারা যেমন দেখবে, আমরাও কিন্তু আমাদেরও যে দুর্বলতাগুলো যেগুলো আছে তো আমাদের দিক থেকে যেগুলো দুর্বলতা আছে সেগুলো তো আমরা অবশ্যই কাটিয়ে তুলব। সর্বোপরি হচ্ছে সরকার শুধু আইন করলে হয় না, আইনটা সবাই মিলে যদি না মানে তাহলে সুস্থ সমাজ কখনোই হবে না। ফলে সরকার তার কাজ করবে, সাধারণ মানুষকেও মেনে চলতে হবে এবং যারা ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘন করে এবং তার জন্য অ্যাক্সিডেন্ট হয়, মৃত্যু হয়, তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশনে চলবে। এইভাবে আজকে আলোচনা হয়েছে এবং এটার জন্য আমরা কিছু রাজীব কুমার সাহেব ছিলেন, তিনি কিছু টেকনোলজিও ইউজ করবেন, সেটা আপনারা পরে জেনে যাবেন যে কিভাবে এই কলকাতার বুকে গাড়ি চলা এবং তার জন্য দুর্ঘটনা কমানোর কিছু প্রস্তাব আমরা কিছু সিদ্ধান্ত নেব এবং সেটা জানিয়ে দেব এবং সেটা বলবৎ করব। শুধু নিয়ম করা নয়, নিয়মটা যাতে বলবৎ হয় এই ক্ষেত্রে সরকার কিন্তু এবার অনেকটাই দৃঢ় থাকবে। দুর্ঘটনা পরবর্তী সময় পুলিশ যাতে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে তাড়াতাড়ি নিয়ে যেতে পারে বা হসপিটাল যাতে এইগুলোর ব্যাপারে কোনো। হ্যাঁ, অবশ্যই। দেখুন, এই যে দুর্ঘটনা কমানোর জন্য যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে হেলথটাও একটা বড় ব্যাপার। আমাদের কলকাতায় বেশ কিছু জায়গায় দেখবেন ফ্লাইওভারের নিচে কিন্তু অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা হয় এবং সেগুলোকেও আমরা অবশ্যই, সেগুলো এর মধ্যেই রয়েছে। এডুকেশন ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্ট আছে, পূর্ত দপ্তর আছে, পরিবহন আছে, পুলিশ আছে, এই সবাই একযোগে কাজ করেই কিন্তু দুর্ঘটনা কমানোর বিষয়টা আমরা দেখি। আগে কলকাতা শহরে 400-500 মানুষ অ্যাক্সিডেন্টে মারা যেত বছরে, এখন সেটা এসে দাঁড়িয়েছে 169। তবুও আমরা কিন্তু স্যাটিসফাইড নই, আমরা আরো এইগুলোকে বিস্তৃত, এর মধ্যে হেলথ বা এডুকেশন সবই থাকবে। সচেতনতার পার্টটা এডুকেশন করবে। হেলথ হচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট হলো, আমরা যদি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে পারি অন্তত মৃত্যুর হাত থেকে আমরা তাকে বাঁচাতে পারবো। সেগুলো সবটাই আলোচনা হয়ে একটা প্রস্তাব আমরা অনেকের থেকে পেয়েছি, আমরা কিছু সাজেশন পেয়েছি বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমরা সেগুলোকে নিয়ে একটা নির্দেশিকা সরকার করবে এবং তারপরে যারা এটা লঙ্ঘন করবে তার বিরুদ্ধেও সরকার কড়া থাকবে। অনেকগুলো সাজেশন আছে। আমরা যেমন এই যে কমিশন প্রথা, এটা তোলার কথা বলেছি, যে বাসে কমিশন নিয়ে বাস চালানো হবে। ড্রাইভার, গরিব ড্রাইভার, সে আর 2 পয়সা বেশি পাওয়ার জন্য ওভারটেক করে জনবহুল জায়গার মধ্যে দিয়ে আমরা নিজেরাও চোখে পড়ে যে রেষারেষি করে চালায়, এইটা বন্ধ করার জন্য তাদের বলা হচ্ছে যে তারা বেতন কিভাবে দেবে তাকে, সেটা পদ্ধতি পরিবর্তনের কথা বলা হয়েছে এবং আমরা এটা বিষয়টা অবশ্যই দেখব। রেষারেষি করে বাস চালানো কলকাতার বুকে আর করতে দেওয়া হবে না এবং সেইটা কিভাবে আমরা কন্ট্রোল করব সেটাই আমরা তৈরি করব। সেখানে টেকনোলজি অবশ্যই শুনুন, এটা আমরা অ্যাসোসিয়েশনকে বলেছি আপনারা পরিবর্তন করুন, এভাবে হয় না, এটা পরিবর্তনের কথা বলা আছে। তারপর সরকার, এখন আমি ফাইনাল বলতে পারবো না, এটা দিন সাতেক লাগবে যে কি সরাসরি কি সরকারি নির্দেশিকা কি আসছে সেটা তৈরি হোক, তবে এটা তাদের বলেছি নিয়মের পরিবর্তন করা। কারণ দেখুন, আমরা যদি ড্রাইভার যে রেষারেষি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে, এই জায়গাটা কিন্তু কোনো ক্ষমার জায়গা নেই। কারণ আমি একটা পেশায় যুক্ত, আমি একটা ব্যবসায় যুক্ত, আমি গরিব হতে পারি কিন্তু এটা আমি করতে পারি না, আমার কম আয় হতে পারে, আমি এটা করতে পারি না, আমি অন্যের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারি না। এখানে কোনো লজিক কাজ করে না যে আমি বেপরোয়াভাবেই চালাবো কারণ আমাকে আয় করতে হবে, এটা তো কোনো লজিক হয় না। ফলে এটা যারা সবাই করেন না, কিছু ড্রাইভার করে থাকে এটা,
এবং মালিকদের এটা নজর রাখতে হবে তার ড্রাইভার করছে কিনা, এবং মালিক ড্রাইভারকে কি নির্দেশ দিচ্ছেন তার উপরে ড্রাইভার মুভ করছে কিনা সেটা তাকেই বুঝতে হবে, কিন্তু এই জায়গাটা কিন্তু সরকার করা থাকে। বাস মালিক ইউনিয়নের তরফে একটা জিনিস বারবার বলা হয় যে রাতের বেলা বা সন্ধ্যাবেলা হোক পুলিশের একটা জুলুমের কথা বারবার কিন্তু তারা বিভিন্ন বৈঠকে আপনাকে বলেছে। দেখুন, আমি একটা কথা বলছি, পুলিশের কি জুলুম আছে কি না আছে অভিযোগের সাথে আমি অ্যাক্সিডেন্ট এর সাথে কোনো সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই তার কারণ হচ্ছে আমি যখনই নিয়ম ভাঙছি, রাস্তায় চলা ট্রাফিক রুল ভাঙছি, অ্যাক্সিডেন্ট তখন হবে। সেটা যদি আমি ভাঙি, একজন সাধারণ মানুষ যে আমি রাস্তা পার হয়ে গেলাম কিছু দেখলাম না, আমি ড্রাইভার, আমি যদি বেআইনিভাবে ওভার স্পিডে চালাই, সামনে কোনো মানুষকে না দেখি, তখনই তো অ্যাক্সিডেন্ট আসে। এর সাথে ওসবের কি সম্পর্ক আছে আমি জানি না। ওই তো একটাই হলো অনিচ্ছাকৃত খুনের মামলা। হ্যাঁ হ্যাঁ আইনসম্মত আইন যেটা কেন্দ্র হ্যাঁ। দিয়েছে তাতেও বলা হয়েছে রেশারেশি করে যে বাস চালানো তাদের যখন মৃত্যু হয় ড্রাইভারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনারাও কি সেটাই ফলো করতে চলেছে? যে দেখুন, ন্যায় সংহিতা আইনে কি আছে না আছে এটা আমাদের দেখার এই মুহূর্তে দরকার নেই, কারণ কি করলে ভালো হবে আর সেটা কিভাবে করতে হবে এটা পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন। আমরা রাজ্য সরকার, নির্বাচিত সরকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরাই আমাদের রাস্তা খুঁজে নেব। আইন বা নিয়ম কানুন যা তৈরি করার আমরা নিজেরাই করব, লক্ষ্য একটাই, দুর্ঘটনা কমানো। একটা জিনিস একটু যদি এটা পরিষ্কার করি, সেটা হচ্ছে বাস মালিক এই যে ধরুন আপনি বলছেন রেশারেশি করতে গিয়ে দুর্ঘটনা ঘটানো, এই যেটা প্রবণতা ড্রাইভারদের, সেটাই সবসময় মানুষ মারা যাচ্ছে তা নয়, কিন্তু সে রুল ভায়োলেট করে বেরিয়ে যাচ্ছে, সিগন্যাল ভায়োলেট করে বেরিয়ে যাচ্ছে। শুরুতেই যদি তাকে না আটকানো হয়, মালিকরা বলছে সেই বেপরোয়া ড্রাইভারের কেসটা খায় হচ্ছে বাস মালিক, ড্রাইভারের কিছু হয় না। এবার একটা লোক মারা গেলে পরে তখন তাকে খুনের দায় নিশ্চয়ই পাঠানো হচ্ছে, কিন্তু তার আগে থেকেই যে প্রবণতাটা বন্ধ করা। আমি আপনাকে না, না, নাম না, ধরে না, বলে না, দেবো না, না। যে কোন বাস রাত্রিবেলা ওভারটেক করে। না না, এটা 237, আপনি ঠিকই বলেছেন যে হলে মামলা সেটা তো আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা যেটা বেপরোয়া ভাবে চালানো, রেশারেশি করে বাস চালানো, বাইক চালাচ্ছে, সে এত স্পিডে চালাচ্ছে আমরা দেখেই বুঝতে পারি যে কোথাও না কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। হেলমেট পরছে না, বা হাইওয়েতে দেখা যাবে খালাসি দিয়ে চালানো হচ্ছে, আপনার নেশাগ্রস্ত হিসেবে চালানো হচ্ছে, এগুলো তো বৈধ নয়। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এবার কড়াভাবেই প্রশাসনিক স্টেপ নেব। এইটা হচ্ছে, এর বেশি কিছু বলছি না। র্যাশ ড্রাইভিং কলকাতায় বন্ধ হয়ে যাবে, এটুকু আশ্বাস করতে পারি। আজকেও একটা দুর্ঘটনা হলো, একটা কুলকার হঠাৎ করে গিয়ে ধাক্কা। এখন দেখুন, যেমন সিএফ, অনেকগুলো ইস্যু আছে, যেমন সিএফ করা, নিয়মিত সিএফটা করিয়ে নেওয়া, অনেকে করেন না, অনেকে চালাচ্ছেন 2-4 দিন হয়ে গেল সে সিএফ করতে গেলেন না। তো আমাদের কাছে এই সব তথ্য থাকে যে কারা সিএফ করলেন না, কারা আবার সিএফ করতে গিয়ে কিছু অন্যরকম কিছু করলেন, রিসোলিং টায়ার দিয়ে সে গাড়ি চালাচ্ছে। এইসবগুলো প্রতিটা বিষয়, শুধু একটা বিষয় নয়। এটা তো আমরা করা থাকছি, র্যাশ ড্রাইভিং আমরা বন্ধ করে দেবো, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে দুর্ঘটনার জন্য যতগুলো পয়েন্ট আছে, ড্রাইভিং টেস্ট থেকে শুরু করে লাইসেন্স কাকে দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেসের পয়েন্ট থেকে শুরু করে গাড়ি যিনি চালাচ্ছেন তিনি সঠিকভাবে সুস্থভাবে আছেন কিনা, এই প্রতিটা পয়েন্টই কিন্তু আলোচনা করেই নির্দেশিকা এবং সেটা বলবতের কাজটা সরকার করবে। দুটি বাসের মধ্যে মূলত রেশারেশি হয়, দুটি বাসের চালকই কি গ্রেফতার করা বা আইনত ব্যবস্থা নেওয়া হবে, কেউ মারা যাক আর না যাক? আপনি দেখুন, এটা বন্ধ হয়ে যাবে, আমরা এটা করি তারপর বন্ধ হয়ে যাবে। রেশারেশির প্রশ্ন থাকবে না, যে যের মতো চালাবে। কলকাতায় আবার রেশারেশি কি, এই এত জনবহুল একটা শহরের মধ্যে আমার ওইটাকে কোনো মতেই বরদাস্ত করা হবে না, এটা আমরা বন্ধ করে দেবো যে কোনো মূল্যে। সব জায়গায় রেশারেশি করলে তো এমনি জেলাতে তো রাস্তা চলবে, আমরা এটা রেশারেশি করে বেপরোয়া চালানো, এটা কিন্তু আমরা বন্ধ করে দেব। তার জন্য পদক্ষেপ সরকার যা নেওয়ার নিয়ে নেবে। কোথাও গিয়ে কি আইনকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোনো প্রবলেম? ওই যে আমি বললাম, দেখুন আমি বললাম যে আমরা তো বুলডোজারের সরকার নয়, ঠিক আছে, তার মানে এটা নয় যে কিছু মানুষ ভাববে যে আমি আইন ব্রেক করে চলবো, আমার কে কি করবে। এখন সেইগুলোকে 100%
মেনে চলানোর ক্ষেত্রে কিছু সরকারি দরকার, শাস্তির ব্যবস্থা সবটাই আছে। এখন যারা মনে করছে আমার কে কি করবে করে আইনটাকে ভাঙছে, কিন্তু আমরা তো এটার জন্য কতদিন চুপ করে বসে থাকবো। ফলে যে যে জায়গাগুলো মনে হচ্ছে দুর্ঘটনা ঘটানোটা প্রবণতাটা বেশি আছে, আমরা সেখানে কিন্তু আরো শক্ত হাতেই সেটাকে আমরা আইনটাকে বলবৎ করব। যেমন একজন বাইক চালায়, তার হেলমেট হচ্ছে একমাত্র তার প্রোটেকশন। এখানে কোনো মার্সির জায়গা নেই, এখানে আরো ধরা, আরো বেশি গাড়ি ধরা, ফাইন তো আছেই। এই এই জায়গাগুলোকে যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তারপর যে ব্ল্যাক স্পট যেগুলো আছে রাজ্যে, যে কোন কোন দুর্ঘটনা প্রবণ জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে যদি আমরা প্রোটেকশন গুলোকে আমরা বাড়িয়ে দিতে পারলেই দেখবেন অ্যাক্সিডেন্ট কমছে। অ্যাক্সিডেন্ট কমানো হচ্ছে আমাদের লক্ষ্য, এবং তার জন্য যে কয়েকটা জায়গায় আমাদের মনে হচ্ছে যে এখানটা করা হওয়া দরকার, সরকার সেটা অবশ্যই করে করবে। সেদিন যে সল্টলেকে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, জায়গাটা খুব ন্যারো, ফুটপাথ নেই বলে দুটো স্কুল আছে, দোকানে লোক দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে জিনিস কেনে, রাস্তা এবং রাস্তা খারাপ। ভেরি ন্যারো, এবং ট্রাফিক পুলিশ ক্যাওয়াসে বসে আছে, তারা এখানে ছিলই। দেখুন, বিষয়টা হচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের। এই যে রাস্তাঘাট তো চওড়া হয়নি সব জায়গায়, গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, গাড়ি ঘোড়া বাড়ছে, এটা তো একটা সমস্যা। প্লাস হচ্ছে সাধারণ মানুষও সচেতন নয় যে আমি ফুটপাথ দিয়ে হাঁটা উচিত, আমি রাস্তার মধ্যে চলে আসছি, এগুলো তো আছেই। এবং এই যে হেলমেট পরা ছিল না, সেগুলো আছে, অনেকগুলো কারণ আছে, অনেক কিছুই কারণ আছে। সেই কারণগুলো প্রতিটাই বিপজ্জনক, যে কারণগুলো আছে সেইগুলো আমরা সরকারি প্রশাসন দিয়ে আরো বেশি করা হচ্ছে, করা হলে অ্যাক্সিডেন্ট কমবে। বলছি আজকে মেয়র বা মন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন, এটা কয়েকদিন মনে রেডি হলে, মেয়র বা মন্ত্রী দেশের প্রস্তাব দিয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে স্কুলের সামনে গার্ডরেলের, হ্যাঁ, এগুলো তো কলকাতা পুলিশ করে। এটা কি সিপি করেছে? মানে দেখুন, বিষয় হচ্ছে, আমি আবারও বলছি যে কলকাতার ট্রাফিক যেভাবে কন্ট্রোল করে ট্রাফিক পুলিশ, তাতে অ্যাক্সিডেন্টের মাত্রা এবং তার জন্য মানে মারা যাওয়া, এটা ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটন সিটি থেকে এখানে কম। এখানে পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে, তবু একজন মরলেও আমরা কষ্ট পাবো। আমরা একজন মরলেও তার তো জীবনের পূরণ তার পরিবারের কাছে করা যায় না। ফলে মেয়র সাহেব যেগুলো বলেছে, ওটা অবশ্যই সেগুলো করা হবে। বলছি আরে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, মানে বৈঠকের পর বা বৈঠকের মধ্যে মুখ্যমন্ত্রী না, উনি ফোন করে, উনি তো বিভিন্ন সাজেশন থাকলে উনি দেন। হ্যাঁ, একটা অন্য ব্যাপারে ফোন করেছে, এর সাথে কোনো রিলেশন নেই। পথের আইন বা পথের সরকারি আজকে যে বৈঠক, হ্যাঁ। পথের আইন সংক্রান্ত বিষয় মুখ্যমন্ত্রী কোনো সাজেশন দিয়েছে নতুন করে যে এইটা করলে? না, উনি সমস্ত আইনই আছে, আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফের গাইডলাইন আছে কি করে চলতে হয়, সেইটা উনি ব্যথিত হচ্ছেন যে তবুও কিছু মানুষ এই আইনগুলোকে লঙ্ঘন করে এবং কিছু মানুষ এইগুলোকে ফলো করে না, তার জন্য এই ঘটনা। তাই তিনি আরো বেশি করে এগুলোকে দেখার কথা বলেছেন এবং ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, এটাই ওনার সাজেশন। এই যে কমিশন প্রথা তোলার কথা, এটা আপনি বললেন, কমিশন প্রথা তুলতে হলে তো মালিকরা প্রথমে বলবে যে আমরা ভাড়া বাড়াতে পারি না, আমরা কি করে ড্রাইভারদের ভাড়া দেবো, মানে মাইনেটা দেবো কি করে, মানে সেটা কি সম্ভব আদৌ যে কমিশন তুলে? এটা তো বহু বছর ধরে এই ব্যাপারটা উঠে আসছে কমিশনের জন্য। দেখুন, আমি এখানে অন্য কথা বলতে চাই না। ড্রাইভার রেষারেষি করে চললে, র্যাশ ড্রাইভিং করলে, বেপরোয়া ড্রাইভিং করলে কড়া অ্যাকশন নেওয়া হবে। মালিক ঠিক করবে কি করবে, ওগুলোর বিরুদ্ধে বলার আমার অনেকই কথা আছে। ওইসব সবসময় ভাড়া বাড়ছে না কেন, পেট্রোল ডিজেলের দাম বেশি, এইসব ওনারা বলেন, এটা ঠিকই আছে, কিন্তু তার মানে এই নয় যে আমি রাস্তায় লোককে মারবো গাড়ি চালিয়ে। এটা হয় নাকি কখনো? এটা 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 দিয়ে পূরণ হয় যে আমি ওইভাবেই গাড়ি চালাবো? এটা হয় নাকি? তার তো আছে, আমরা রয়েছি, আমরা দেখছি, আমরা ভাবনা চিন্তা করছি, সেগুলো তো আছে। তার মানে আমি বেপরোয়া গাড়ি চালাবো, আমি নিয়ম ভাঙবো? এটা কে বলতে পারে? এটা হয় কখনো বলতে পারে? সেই জায়গাটাতে বাধ্য করা যাবে যে কমিশনের বদলে তুমি বেতন দাও। আমরা বলেছি কমিশন তুলে একটা মিনিমাম বেতন তাকে দিতে হবে যাতে সে সার্ভাইভ করতে পারে, না হলে প্রথম পয়েন্ট থেকে প্রথম টাকা থেকেই সে কমিশনের জন্য দৌড়তে থাকছে। এ তো হয় না, বলছি একটা এভাবে হয় না।
ট্রান্সপোর্ট কর্পোরেশন চেয়ারম্যান হিসেবে মোদীকে একটা কথা বলেছেন যে এই যে 10% কথা বলা হয়েছিল পরিমাণ কর্মীদের সেটা ফিরিয়ে দেওয়া হবে। আমরা চেষ্টা করছি যাতে সেটা মানুষের যারা কর্মী তাদের ফিরিয়ে দেওয়া হয়। আপনি মন্ত্রী হিসেবে কি বলবেন? না দেখুন, এটা আমি আগেও বলেছি যে কর্পোরেশন যখন তৈরি হয়েছিল তখন থেকেই কর্পোরেশন হয়েছিল কর্পোরেশন যাতে লাভ করতে পারে বাস চালিয়ে, এবং সেটা কর্পোরেশনের স্বাস্থ্য বৃদ্ধি হবে। সরকার দপ্তর তো সরাসরি বাস চালায় না, তো তখন থেকে সরকার বাস দেয় কর্পোরেশনকে, ডিপার্টমেন্ট বাস দেয় এবং তার স্টাফদের স্যালারি দেয়। সেই স্যালারিটা 18 সাল পর্যন্ত 75% দিত, বাকিটা কর্পোরেশন দিত। এখন করোনার সময় আমরা পুরোটা দিয়ে দেওয়া হচ্ছিল, এখন সেটা উইথড্র করে 75 না 90%ই দপ্তর দিয়েছে। এখানে একটা ভুল হয়েছে, সেই ভুলটা সম্পূর্ণ ইন্টারনাল ভুল। কোনো কর্মী বেতনের 1 টাকাও কম পাবেন না, কিন্তু রাস্তায় সরকারি বাস ওটা একেবারে আমাদের নিশ্চয়। সরকারি বাস কিন্তু আপনি যদি পরিসংখ্যান যে কোনো জায়গা থেকে খুঁজে দেখতে পারেন, আমার দপ্তর আছে, যে কোনো পোর্টাল আছে, খুঁজে দেখতে পারেন যে স্বাধীনতার পর থেকে ক্রমশ সরকারি বাসের সংখ্যা বেড়েছে এবং 34 বছরের বামফ্রন্টের তুলনায় আমাদের সরকারি বাসের সংখ্যা বেড়েইছে। কিন্তু রাস্তাঘাট হয়েছে প্রচুর, চাহিদা বেড়েছে, এবার বেসরকারি কত গাড়ি চলে এসছে। আগে ছিল নাকি ছোট ছোট গাড়ি, কিচ্ছু ছিল না। লং শর্ট ডিস্টেন্সে কত ছোট গাড়ি, অটো আছে, টোটো আছে, ম্যাজিক আছে, এখানে 60,000 ক্যাব চলছে। ফলে যে খুব প্রবলেম মানুষের হচ্ছে তা নয়, কিন্তু সরকার তো সব জায়গায় দিতে পারে না। আমাদের কোনো কোনো জায়গায় তুলে দিতে হয়েছে এই কারণে সেখানে প্যাসেঞ্জার হয় না বলে। এটা কিন্তু আপনি কেউ পার্সোনাল বুঝতে পারবো না, এটা বুঝতে পারবে যারা বাস অপারেট করছে তারা। তার কারণ হচ্ছে একটা লং ডিস্টেন্সে সরকারি বাস চলতো, আজকে চলছে না। কেন চলছে না? আমরা সারাদিন বাস চালিয়ে যদি দেখি সেখানে গুটি কয় প্যাসেঞ্জার হয়, আর সেখানে হাজার হাজার টাকা ডিজেল পুড়িয়ে নষ্ট করা হয়, সেটা আলটিমেটলি ক্ষতিটা হয়তো সাধারণ মানুষের, কারণ আমরা ট্যাক্সের টাকায় সরকার চলে। সেখানে সেই বাসটাকে অফ করে দিতে হচ্ছে, কারণ লোকাল যে প্যাসেঞ্জার সেগুলো সবটাই চলে গেছে অটো টোটোতে। ভালো করে বুঝবেন, একটা লং ডিস্টেন্সে বাস চলতো, মাঝখানে কোনো যান ছিল না, সারা রাস্তা দূরে সে প্যাসেঞ্জার তুলতে তুলতে যেত এবং সেগুলোকে যোগ করলে কয়েকশো প্যাসেঞ্জার উঠতো, সেই ভাড়াতে বাসে প্রফিট। কিন্তু এখন কি হচ্ছে, সে মাঝখানে কোনো প্যাসেঞ্জার নেই তার। আমি বাজারে যাব, আমি টোটোয় উঠবো, আমি স্কুলে নিয়ে যাব বাচ্চাকে, আমি অটোয় উঠবো। এবার বাসগুলো মাঝখানে, এটাকে বলে কাটা প্যাসেঞ্জার, এগুলো পাচ্ছে না। ফলে কি হচ্ছে, দূরবর্তী বাসটা গুটি কয় হয়তো 10টা 15টা মানুষকে নিয়ে তাকে দীর্ঘ 30 কিলোমিটার তার যেতে হচ্ছে। এবার এখান থেকে দেখা যাবে প্রচুর টাকা শুধু ডিজেল পুড়িয়ে নষ্ট হলো, সেটা কিন্তু আলটিমেটলি ক্ষতি হবে সাধারণ